পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিচালিত বিজ্ঞান অভিক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো নৈহাটি সমরেশ বসু কক্ষে। এই অনুষ্ঠানের আয়োজক ছিল ঋষি বঙ্কিমচন্দ্র বিজ্ঞান কেন্দ্র, নৈহাটি, হালিশহর, জেঠিয়া, মাঝিপাড়া, দোগাছিয়া, ভাটপাড়া ও জগদ্দল। আমাদের 40 বর্ষ মুখরিত হোক বিজ্ঞানের জয়গানে, এই স্লোগান ছিল এই অনুষ্ঠানের। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আজকের এই মহতী সভায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আমি সভা পরিচালনা করার জন্য সর্বজনপ্রিয় মানস অধিকারীকে আমি অনুরোধ করছি। আমি এই অনুরোধটা সমর্থন করছি। আমরা অতিথি বরণ অনুষ্ঠান শুরু করব। যারা অতিথিরা এসছেন তাদেরকে বরণ করে নেওয়ার কাজ আমরা শুরু করব। আমি জয়ন্ত সরকার, আমি তাকে অতিথিদের বরণ করার জন্য জোগাড় করতে বলছি। বরণ করবেন আমাদের মধ্যে বসুমিতা তরফদার আছেন আমাদের। আমি প্রথমে আমাদের বিশিষ্ট চিকিৎসক, আজকের অনুষ্ঠানের সভাপতি শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক এবং আমাদের একটি বই এবং একটি বিজ্ঞান অভিক্ষায় আমরা যে মেডেলগুলো তুলে দিয়েছি সেই একটি মেডেলও ডক্টর ব্যানার্জিকে আমরা পড়াবো। ডক্টর ব্যানার্জিকে পুষ্পস্তবক ডক্টর ব্যানার্জিকে পুষ্পস্তবক এবং বই দিয়ে সম্মানিত করছেন আমাদের ভারতীয় স্বাস্থ্য বিজ্ঞান চক্রের সম্পাদক জয়ন্ত সরকার। আমাদের এই আজকে এবারে যে মেডেল আমরা ছাত্রছাত্রীদের দেব সেই মেডেল ডক্টর বন্দ্যোপাধ্যায়কে পড়াচ্ছি। তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, তোমাদের অনেক দায়িত্ব। মন দিয়ে শুনবে, বিশেষজন সব বলবেন, তার থেকে শিক্ষা নেবে। আমরা তোমাদের উপরই ভরসা করে বাকি জীবনটা বেঁচে থাকবো। তোমরা দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ হচ্ছে তোমরা। আজকে যে সকল ছাত্রছাত্রীরা এসেছ, নতুন প্রজন্ম, তোমরাই দেশকে গড়বে, ভাঙবে, যা কিছু করবে তোমরা করবে। আমরা আছি তোমাদের সাথে, তোমাদের উপরই আমার ভরসা, আমাদের সকলের ভরসা, দেশের ভরসা। এবার আমাদের রাজ্য সম্পাদক, বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তীকে বরণ করে নেওয়া হবে। সৌরভ চক্রবর্তীকে বরণ করবেন আমাদের চক্রের কেন্দ্রের বসুমিতা তরফদার। তাকে পুষ্পস্তবক, বই এবং মেডেল পরিয়ে দিচ্ছেন বসুমিতা তরফদার। তাকে বরণ করবেন সন্দীপ আচার্য। এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন
আমাদের রাজ্য কমিটির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পুলক চক্রবর্তী, তাকে বরণ করে নিচ্ছেন মলয় চৌধুরী বরণ করে নিচ্ছেন রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য পুলক চক্রবর্তী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই বিজ্ঞান অভিক্ষা পরীক্ষার কনভেনার, জেলার কনভেনার গণজিৎ ভৌমিককে বরণ করে নিচ্ছেন আমাদের অরুণ চক্রবর্তী। ঠিক আছে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদ্যুৎ কর্মকার, তাকে বরণ করে নিচ্ছেন অপূর্ব সোম। তৃপ্তি চক্রবর্তী, আমি সমরেশ বসু, তৃপ্তি চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন আমাদের এই বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মানস অধিকারী। আচ্ছা, সবাইকে অনুরোধ করছি একটু ওই সামনের দরজাটা বন্ধ করে একটু ভেতরে চলে আসুন। বিজ্ঞান চক্রের সম্পাদক জয়ন্ত সরকার, আরেকবার নাম বলো। জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীপঙ্কর মুখার্জিকে বরণ করে নিচ্ছেন হরপ্রচক্র বিজ্ঞান চক্রের সম্পাদক জয়ন্ত সরকার। মঞ্চে বরণ করে নিচ্ছেন আমাদের অপূর্ব সোম। আমাদের অতিথি বরণের কাজ শেষ হয়েছে। আমরা এবার অনুষ্ঠানের মূল পর্বে যাব। অনুষ্ঠান শুরু হবে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন দেবলীতা অধিকারী, স্বস্তিকা আচার্য, বসুমিতা তরফদার এবং আমাদের অরুণ চক্রবর্তী এবং আমাদের অন্যান্য বিজ্ঞান কর্মীরা। আজকের এই সবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আসছেন দেবলীতা অধিকারী, স্বস্তিকা আচার্য, বসুমিতা তরফদার, অরুণ চক্রবর্তী, মালা অধিকারী এবং আমাদের অন্যান্য বিজ্ঞান কর্মী। হ্যাঁ, একটু যদি বাচ্চাদের বসার একটু সুযোগ করে দেন তাহলে খুব ভালো হয়।
ওটা মনে নেই। সেই ক্ষেত্রে দুটো গান সমস্ত জাঠায় গাওয়া হয়েছে। আমরা সবাই সেই গান দুটো সবাই যে তুলতে পেরেছি তা নয়, ওরা করবে, তার থেকে একটি গান এখানে করা হবে সংগঠনের এই 40 বছর উদযাপন উপলক্ষে। সেই গানটা আমরা পরিবেশন করছি, মুখ্যত ওরাই করবে আর কি। শোনাবো আধার ভাঙা গান। শোনাবো আধার ভাঙা গান, পথে নাম চেতনায় নিশান, পায়ে পায়ে 40 ছুঁয়ে চলছে বিজ্ঞান অভিযান। শোনাবো আধার ভাঙা গান, পথে নাম চেতনায় নিশান, পায়ে পায়ে 40 ছুঁয়ে চলেছে বিজ্ঞান অভিযান। জ্ঞানের মশাল নিয়ে হাতে, শিল্পের রং তুলে সাথে, জীবনের ছবি আঁকে সব, পথে ঘাটে আলে রাজপথে। জ্ঞানের মশাল নিয়ে হাতে, শিল্পের রং তুলে সাথে, জীবনের ছবি আঁকি এসো, পথে ঘাটে আলে রাজপথে। কাটাতে অন্ধবিশ্বাস, তোলো যুক্তিবাদের স্লোগান, পায়ে পায়ে 40 ছুঁয়ে চলছে বিজ্ঞান অভিযান। কাটাতে অন্ধবিশ্বাস, তোলো যুক্তিবাদের স্লোগান, পায়ে পায়ে 40 ছুঁয়ে চলছে বিজ্ঞান অভিযান। 86 মৌলালি ঘরে ভালোবাসা বেঁধেছিল তারা, সে জাঠার আলোকিত পথে যত মুক্ত মোরার আনাগোনা। 86 মৌলালি ঘরে ভালোবাসা বেঁধেছিল তারা, সে জাঠার আলোকিত পথে যত মুক্ত মোরার আনাগোনা। গড়ে নিতে নতুন সমাজ, আজ 100 লেগে যাই গান, পায়ে পায়ে 40 ছুঁয়ে চলছে বিজ্ঞান অভিযান। গড়ে নিতে নতুন সমাজ, আজ 100 লেগে যাই গান, পায়ে পায়ে 40 ছুঁয়ে চলছে বিজ্ঞান অভিযান। শোনাবো আধার ভাঙা গান, পথে নাম চেতনায় নিশান, পায়ে পায়ে 40 ছুঁয়ে চলছে বিজ্ঞান অভিযান। চলছে বিজ্ঞান অভিযান, চলছে বিজ্ঞান অভিযান। বিজ্ঞানের 40 বছর, আমরা একটু একটু করে 40টা বছর অতিক্রান্ত করেছি। 1986 সালের যে সংগঠনের পথ চলা শুরু হয়েছিল, আজ সেটা 40-এ পদার্পণ করেছে। সুন্দরবন থেকে পাহাড় পর্যন্ত
দার্জিলিং জেলা পর্যন্ত আমাদের সংগঠন বিস্তৃত হয়েছে। আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আরো এগিয়ে চলতে চাই। ছোট ছোট বাচ্চাদের কাছে আমার আবেদন, তোমরা প্রত্যেকবার বিজ্ঞান অভিজ্ঞা পরীক্ষা দেবে, তোমরা যেমন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক করে তুলবে, সেরকম পরিবেশ দূষণ মুক্ত রাখার চেষ্টায় ব্রতী হবে। আমরা চাই তোমরা তোমাদের অভিভাবকদের কাছে প্রশ্ন করো, তোমরা যে দূষণহীন পৃথিবীতে বড় হয়েছো সেটা পেয়েছো, তোমরা তোমাদের উত্তরাধিকার পিতৃপুরুষদের কাছ থেকে সেই পরিবেশকে দূষণ মুক্ত করার কোনো এখতিয়ার তোমাদের নেই। তোমরা আমাদের জন্য এই দূষণহীন পরিবেশ রেখে যাবে, এটাই আমরা কামনা করি। অভিভাবকদের কাছে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আবেদন, আসুন আমরা সবাই মিলে আমাদের আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে তুলি। আমরা তাদের জন্য একটি দূষণহীন পরিবেশ রেখে যাবার চেষ্টা অন্তত করি। আমরা এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। জয়ন্ত সরকার এই চক্রের মধ্যে যারা প্রথম হয়েছেন, মানে সর্বোচ্চ নম্বর পেয়েছেন স্কুলগুলোতে, তাদের নাম ডেকে তাদের পুরস্কার দিয়ে দেবেন। আচ্ছা, অরপ্রসাদ শাস্ত্রী বিজ্ঞান, তাদের মধ্যে যারা প্রথম তাদের নামগুলো অ্যানাউন্স করছি। প্রথম হচ্ছে নৈহাটি মহেন্দ্র স্কুল, সম্পূর্ণ চুনারি এসছে। প্রত্যেকে অপূর্ব। আচ্ছা, নেক্সট আমাদের দেখো নৈহাটি মহেন্দ্র স্কুলের দীপ বিশ্বাস, ক্লাস 6। দীপ বিশ্বাস সামনে চলে এসো, তাকে পুরস্কার দেবেন আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী। একটু দাঁড়াবে, হ্যাঁ, ধরে ধরে দাঁড়াবে। আচ্ছা, তোমাদের সার্টিফিকেট কিন্তু স্কুলে পৌঁছে গেছে, তোমরা স্কুল থেকে কিন্তু সার্টিফিকেট কালেক্ট করবে। অ্যানাউন্সমেন্ট আছে, আগামী বছর বিজ্ঞান অভিজ্ঞা পরীক্ষা হবে 11ই অক্টোবর রবিবার, মহালয়ার পরের দিন। এরপরে ক্লাস 8-এ শুভজিৎ দ্বিপতি। শুভজিৎ দ্বিপতি এসছো, শুভজিৎ দ্বিপতি ক্লাস 9। সংগ্রাম দাস, আচ্ছা, সংগ্রাম দাসকে পুরস্কার তুলে দেবেন বিশিষ্ট চিকিৎসক এবং আমাদের নৈহাটির এই অঞ্চলের বিজ্ঞান অভিভাবক যিনি শ্যামল ব্যানার্জি, ডক্টর শ্যামল ব্যানার্জিকে অনুরোধ করব। এরপর প্রফুল্ল সেন গার্লস স্কুল, প্রফুল্ল সেনের ক্লাস 5-এর ছাত্রী পিয়াল সাহা, পায়েল সাহা। আচ্ছা, আমাদের বিজ্ঞান অভিজ্ঞা পরীক্ষার কনভেনার গণজিৎ ভৌমিক। আচ্ছা, একটু না, সবসময় মিডিলে আসে, ক্লাস 6-এর মিডিলে আসে, মিডিলে ক্লাস 6-এর দেখি হবে। প্রফুল্ল সেন গার্লস স্কুল থেকে পেয়েছে ঈশানী বিশ্বাস। একটু সামনে চলে আসবে ঈশানী বিশ্বাস। ক্লাস 7-এর শ্রুতি সরকার, ক্লাস 7-এর শ্রুতি সরকার পুরস্কার তুলে দেবেন উত্তর 24 পরগনার জেলা সম্পাদক দেবাশিস রায়। ক্লাস 8-এর ক্লাস 7 কি দুজন আছে? হ্যাঁ, 3 জন আছে। আচ্ছা, সৌমিকা বিশ্বাস এবং সুস্মিতা বিশ্বাস, তাদেরও সামনে চলে আসতে বলছি। সৌমিকা বিশ্বাস, সুস্মিতা বিশ্বাস। ক্লাস 8-এর নম্রতা হালদার পুরস্কার তুলে দেবেন আমাদের অন্যতম নেতৃত্ব পুলক চক্রবর্তী। ক্লাস 9-এ সোনিয়া দাস, বৃষ্টি বিশ্বাস।
সোনিয়া দাস এবং বৃষ্টি বিশ্বাস সামনে চলে আসবেন। তাদের তুলে নেবে আমাদের বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মানস অধিকারী। আচ্ছা, ক্লাস 10 হয়ে গেল। লাস্ট নাম কে নাম করলাম? এরপর নৈয়াটি কাত্যায়নী গার্লস। একটু দেখি ধরে রাখ ঠিক আছে, হ্যাঁ। রূপসা অধিকারী, ক্লাস 5 রূপসা অধিকারী। আচ্ছা, না অ্যানাউন্স করছি, আমি সামনে চলে আসুন। একটু ধরে রাখ দেবাঞ্জনা মুখার্জি, ক্লাস 6। মেঘা ভট্টাচার্য, ক্লাস 7। ক্লাস 8 কমলিকা দে। পুরস্কার দেবেন আমাদের এখানে সুভদ্রা কি রয়েছেন? আচ্ছা, আমাদের নেতৃত্বমূলক প্রদ্যুৎ কর্মকার, নেতৃত্ব প্রদ্যুৎ কর্মকার। ক্লাস 9 শুভশ্রী ঘোষ। দেখ সৃজা ব্যানার্জি, ক্লাস 10। টাকা একটু তাদেরও সামনে চলে আসতে বলছি, শুভশ্রী এবং সৃজা। এরপর প্রসাদনগর হাই স্কুল। একটু ঘুরে যাও সত্যজিৎ। প্রসূন মজুমদার এসছো? প্রসূন মজুমদার সামনে চলে এসো। নিগর পারভিন সামনে চলে এসো। প্রসূন এবং নিগরকে পুরস্কার দেবেন আমাদের অন্যতম বন্ধু এবং বিজ্ঞান কর্মী বিভূতিভূষণ রায়। বিভূতি, সব পরপর দাঁড় করিয়ে দাও, এক এক করে দিও। হ্যাঁ, পরপর দাঁড়িয়ে কাতানি এসছেন কমলিকা দে। আচ্ছা, কমলিকা দে আসতে পারেনি, তার অভিভাবক। একটু পুরস্কারটা তুলে দাও, আরো এগিয়ে যেতে পারে। বাইরে রাখি যাও যাও, চলে যাও, আর একটা একটু ঘুরে যাও। আচ্ছা, প্রসূন নিগর এগিয়ে এসো সামনে, এবং নিগর পারভিন ওদের পুরস্কার তুলে দেবেন আমাদের বিজ্ঞান মঞ্চের অন্যতম সদস্য মলয় চৌধুরী। ক্লাস 9 এর সাহানারা খাতুন এসছো? সাহানারা খাতুন। চ্যাটার্জি চলে এসো, সামনে চলে এসো। পায়েল দাস ঈশান চ্যাটার্জিকে পুরস্কার তুলে দেবেন আমাদের অন্যতম বিজ্ঞান কর্মী এবং আমাদের অভিভাবক নৈহাটি দীপঙ্কর মুখার্জি। পল্লীমঙ্গলে আর যারা এসো, সম্পূর্ণা চক্রবর্তী, সম্পূর্ণা চক্রবর্তী, অনির্বাণ পাল। আচ্ছা, মঞ্চে আমাদের বিশিষ্ট চিকিৎসক দিদি ওকে সুচিরাদি এসছেন, আমরা মঞ্চে আহ্বান করছি। আচ্ছা, সম্পূর্ণা চক্রবর্তী এবং অনির্বাণ পাল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঞ্চে আচ্ছা, ইয়ে রয়েছে এখানে। এটা
সবাই হাততালি দেবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই অঞ্চলের বিশিষ্ট আলপনা বিশ্বাস সমাজ পুস্তকে, তাকে মঞ্চে আহ্বান করছি। আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং আমাদের নৈহাটি অঞ্চলের বিজ্ঞান কর্মী এবং প্রাক্তন প্রধান শিক্ষক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেবেন আমাদের কেন্দ্রের সম্পাদক মানস অধিকারী। আমরা আবার পুরস্কার বিতরণী পর্বে ফিরে আসছি। গরিফা গার্লস হাই স্কুল, গরিফা গার্লস হাই স্কুলের ক্লাস 6 এর ছাত্রী সম্প্রীতি ধামালি এসছো। স্কুল থেকে ক্লাস 5 এর রাজু মাথুর, রাজু এসছো। নিলয় গোস্বামী, নিলয় গোস্বামী, মৌসুমী সর্দার, মৌসুমী সরদার, বিশাল সরকার, পুলিয়াঘাট থেকে বিশাল, বিপ্লব সরকার, বিপ্লব সরকার এসছো। অর্জিতা পল, আচ্ছা সিকিরা হাই স্কুল, সিকিরা হাই স্কুল থেকে সোহেল হোসেন, সোহেল হোসেন এসছো সিকিরা। আচ্ছা সিকিরা হাই স্কুল থেকে সোহেল হোসেনকে পুরস্কার তুলে দেবে আমাদের বিশিষ্ট চিকিৎসক এই অঞ্চলে সুচিরা মজুমদার। দিদিকে বলবো একটু সবচেয়ে দূরের স্কুল এখান থেকে সালমা সুমি, সালমা সুমি সামনে চলে এসো। তাকে পুরস্কার দেওয়ার জন্য বলবো নবীন রায়, আমাদের বিজ্ঞান কর্মী নবীন রায়। ফিরোজ হোসেন বলবো সাবনিক এগিয়ে এসো। সাবনিক চক্রবর্তী সুভদ্রা আছেন? অরুণদা, অরুণ চক্রবর্তী আমাদের এই চক্রের সভাপতি অরুণ চক্রবর্তীকে বলবো। গগন ঘোষ, গগন চলে এসো সামনে। মোহাম্মদ তাসিমকে পুরস্কার তুলে দেবেন। তানভীর হক, তারাকে পুরস্কার তুলে দেবেন। ঠিক আছে, হ্যাঁ আমাদের এবারে আমরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী। আমরা তাকে মানপত্র দিয়ে সম্মান জানাবো। এই মানপত্র তুলে দেবেন শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি মানপত্রটা পড়ে দিচ্ছি। মান্যবর, নিতান্ত প্রয়োজনেই আপনাকে পূর্বে জেলা সম্পাদক এবং বর্তমানে রাজ্য সম্পাদক হিসাবে
জনবিজ্ঞান আন্দোলনের নানা কাজে প্রতিদিনের কর্মসূচিতে ব্যস্ত থাকতে হয়। এই ব্যস্ততার মধ্যেই নৈহাটি ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান অভিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণের মতো অনুষ্ঠানে আমাদের মাঝে এসে আপনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা আমরা আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। সারা রাজ্য জুড়ে আপনার শ্রম, আপনার আন্তরিকতা, আপনার সাংগঠনিক ক্ষমতা, আপনার কর্ম বিজ্ঞান ও পরিবেশ আন্দোলনে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করে চলেছে। আমরা এই জন্যে ভীষণভাবে গর্বিত। আপনাদের মতো নেতার নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ভারতবর্ষের বৃহত্তম জনবিজ্ঞান সংগঠক হিসাবে আত্মপ্রকাশ করেছে। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রাম ও শহরতলিতে শ্রমজীবী মানুষ, কৃষক ও ছাত্রছাত্রীদের ভিতর বিজ্ঞান চেতনা বৃদ্ধিতে, কুসংস্কার বিরোধী মানসিকতা তৈরিতে, জলাভূমি রক্ষায়, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা আটকাতে ও পরিবেশ বান্ধব উন্নয়নের দাবিতে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আপনার নিরলস আজীবন প্রয়াস আমাদের অনুপ্রাণিত করে চলেছে। আমরা আপনার দেখানো পথেই এগিয়ে চলাকে আদর্শ মনে করি। আমরা আমাদের নিজেদের স্বার্থে আপনার নীরব সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করি। হার্দিক অভিনন্দন সহ নৈহাটি ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের কর্মীবৃন্দ। আমাদের সর্বজনপ্রিয় নেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিগত 5 দশক চিকিৎসক হিসেবে এবং বিজ্ঞান কর্মী হিসেবে আমার কাজ করার সুযোগ হয়েছে। উনি বিগত 5 দশক সারা জেলা সারা দেশে নানা আন্দোলনকে সমৃদ্ধ করেছেন। অনেক কর্মী আমার মতো তৈরি করে দিয়েছেন এবং আমি ওর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। আজকে সম্বর্ধনা জানাতে পেরে আমাদের নৈহাটি এলাকার সকল বিজ্ঞান মনস্ক ব্যক্তি, নরনারী ছাত্রছাত্রীদের তরফ থেকে এই সম্বর্ধনা ওকে দিতে পেরে আমরা নিজেরা সমৃদ্ধ হচ্ছি। আপনি আরও এই অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক, ভাবলে অবাক লাগে, 96 বছর বয়সী ডক্টর শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমাদের এই ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের প্রাক্তন সভাপতি। তাকে তার মানপত্র পাঠ করে শোনাবেন অরুণ চক্রবর্তী। আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক, রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতি নিবেদিত প্রাণ জনবিজ্ঞান আন্দোলনের নেতা ও সংগঠনের অভিভাবক, বিশিষ্ট চিকিৎসক ও কবি শ্রী শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতি সশ্রদ্ধ সম্মাননা জ্ঞাপন। শত ফুল ফোটে, কয়েক দশক ধরে খুব নাম ডাক তাঁর, কয়েক দশক ধরে খুব নাম ডাক তাঁর, অতি প্রিয় শ্রদ্ধেয় মানুষের ডাক্তার। মৃত প্রায় জেগে ওঠে তার ওষুধ খেয়ে, নৈহাটি গর্বিত তার ছোঁয়া পেয়ে। দরিদ্র রোগীদের সাক্ষাৎ ভগবান, চিরদিন চর্চিত হবে তার জয়গান। আজও তিনি নিবেদিত নানাবিধ কাজে, মানুষের কল্যাণে মানুষের মাঝে। কৃষ্টি ও সাহিত্য, যুক্তি ও বিজ্ঞান, প্রতিটি ক্ষেত্রে তার স্মরণীয় অবদান। সমাজ পেয়েছে সদা তার বড়া ভয়, এমনই যুবক যেন থাকে তার মন, সেটাই কামনা করে জনসাধারণ। ডাক্তার বাবু তবু বাবু নয় মোটে, তার হাতে সমাজে শত ফুল ফোটে। যখন যেখানে তিনি সেখানে সুগন্ধ, সবার আপনজন
শ্রী শ্যামল বন্দর। ধন্যবাদ। এবার আপনাদের সামনে ডক্টর শ্যামল বন্দ্যোপাধ্যায় তো পোশাকই না, আমাদের শ্যামল নাম, বয়সে যাই পার্থক্য থাকুক সবারই শ্যামল নাম। আমরা অনেকদিন ধরে আশা করেছি যে উনি 100 বছর বাঁচুন, 96 বছর পর্যন্ত এখনো আমাদের সাথে আসছেন, 100 বছরেও আসবেন। একটু আগেই বলছিলাম যে অনেকদিন ধরেই বলেছি যে 100 বছর যখন হবে গোটা নৈহাটি মিলে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা শুধু নৈহাটি না আরো অনেকটা পরিধি, বিস্তৃত পরিধিতে আমরা তা করব। আমরা একটা বড় উৎসব করব ওনার সেই 100 বছরকে, এবং সেটা তো বলছিলাম এই ছোট ঘরে হবে না, এখানে করতে গেলে তলার ঐক্যতানে করতে হবে। বারবিসি কলেজে সেই হল আছে, তো 4টে বছর আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে ওনাকে বাঁচিয়ে রাখতেই হবে। এবং বেঁচে থাকা শুধু বিছানায় নয়, এই যে চলে আসছেন যেভাবেই আসুন, এসেছেন অত একটা সাহায্য লাগছে, যেভাবেই হোক আমাদের মধ্যে আমরা ঘিরে রাখবো, তাকে বাঁচিয়ে রাখবো। তার উষ্ণতা আমরা যেমন দেবো তার উষ্ণতা আমরা পাবো, অনুপ্রেরণা পাবো। 100 বছর, সেই 100 বছরে সবাই মিলে আমরা উৎসবে মেতে, এটাই। এবার আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক আমাদের কাছে তার একটা মেসেজ আমরা চাইব। আমি রাজ্য সম্পাদককে কিছু বলবার জন্য অনুরোধ করি। সাথী সঞ্চালক শ্যামলদা, ম্যাডাম সুহৃদি, মাতা, দিদি, কীর্তিদি, ম্যাডাম বসুমিতাদি, এবং আপনারা বিজ্ঞান মঞ্চের সাথীরা, এখানে নেতৃত্ব সবাইকে, আমাদের ঋষি বঙ্কিম যে বিজ্ঞান কেন্দ্র তাদের নেতৃত্ব, কর্মী এবং সবাই যারা আপনারা পাশে আছেন সবাইকে অভিনন্দন জানাই বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। ছাত্রছাত্রীরা, অভিভাবকবৃন্দ যারা এসেছেন বিজ্ঞান অভিক্ষায় অংশগ্রহণ করে, ফার্স্ট সেকেন্ড থার্ড বলাটা অস্বস্তির, আমরা এরকম চাই না। আমরা চাই যে অংশগ্রহণ, বিজ্ঞান মনস্কতার জন্যই বিজ্ঞান অভিক্ষাটা হয়। ওই জন্য বিজ্ঞান পরীক্ষা আমরা বলি না, অভিক্ষা বলি, কোয়েস্ট ফর সায়েন্স বা অনুসন্ধিৎসা বিজ্ঞানের প্রতি, যেটা আমাদের সংবিধানে রয়েছে 51 ইঞ্চি ধারাতে। প্রত্যেককে অভিনন্দন। কিন্তু এখানে বক্তৃতা দিতে গেলে বিরক্ত হয়ে যাবে সবাই, জায়গারও সংকুলান কম, সবাই খুব ঘন সংঘবদ্ধ অবস্থায় বসে আছি, এখানে কোনো ক্রমে আছি। এখন যেটুকু বলা যে আমাদের তো 40 বছর শুনলেন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 40 বছর ধরে পশ্চিমবাংলায় জনবিজ্ঞান আন্দোলন তা পরিচালনা করছে, এবং মানুষের ভালোবাসাতেই মানুষকে নিয়ে এই আন্দোলন গড়ে উঠেছে। 86 সালে গড়ে উঠেছিল মৌলালী যুব কেন্দ্রে, সেটা এবারে 40তম বর্ষ আমরা পালন করছি। আগামী 29শে নভেম্বর আমাদের প্রতিষ্ঠা দিবস, সেদিন এই 40 বছর অতিক্রম করবো আমরা, আবার 41শে পৌঁছবো। এই একটা বছর ধরে আমরা কর্মসূচি গ্রহণ করেছি একেবারে ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটিতে যে এবছরই আমাদের কোয়ান্টাম মেকানিক্সের 100বর্ষ। যাই হোক, সেটা হয়তো সবার কাছে আমি এই আলোচনা চাইছি না তুলতে, দুর্বোধ্য হবে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের 100বর্ষ, এই 100বর্ষ আমরা যেরকম ইউনিভার্সিটিতে পালন করছি, তেমন আমরা পরিবেশ, জনস্বাস্থ্য, তারপরে বিজ্ঞান মনস্কতা ইত্যাদি নানা বিষয় নিয়ে, কৃষি আছে, নানা বিষয় নিয়ে একেবারে তলা পর্যন্ত স্কুলে হচ্ছে বিজ্ঞান অভিযান হয়, তারপরে কি বলে শিশু বিজ্ঞান উৎসব আমরা স্কুলে করি, হাতে কলমে বিজ্ঞান স্কুলে করি, কলেজে এই বললাম আমি যে
কোয়ান্টাম মেকানিক্সের শতবর্ষ, বিশ্ববিদ্যালয়, কলেজ, তারপরে স্কুল, সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতার কথা আমরা বলি, জাঠা করি, নানা রকম কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে যাই। এবং এই সময়তে আমরা প্রান্তিক মানুষ যারা আছে, কৃষক আছেন, ক্ষেত মজুর আছেন, কি শ্রমিক আছেন, তারা এই সময়টায় অসুবিধার মধ্যে আছেন। কারণ এই যে পরিবেশের অবস্থা বলছেন, এবারই আমাদের যে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যারা এই আবহাওয়া তাদের পূর্বাভাস দেয়, তারা বলেছেন যে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতবর্ষ হিট ওয়েভের জন্য। এবং সেই হিট ওয়েভ বর্ষা নামার আগে পর্যন্ত খুব সাংঘাতিক আকার ধারণ করবে। এবং হিট ওয়েভ যে তাপপ্রবাহ হয়, এর আগে 24 সালে আমরা দেখেছি 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়, খুব সাংঘাতিক অবস্থা তৈরি হয় এবং বেশ কিছুদিন চলে। সেই কারণে তখন হিট ওয়েভ ঘোষণা করা হয়। তাহলে কি হয়, সেই সময়টাতে যারা প্রান্তিক মানুষ বিশেষ করে, বা যারা বাইরে কাজ করেন, যারা কনস্ট্রাকশনে, রোড কনস্ট্রাকশনের, রাস্তা নির্মাণের কাজ করছেন, কি সেলসের যারা কাজ করছেন, যারা চটকলে কাজ করছেন, চটকলের মধ্যে তাপমাত্রা সেখানে যেখানে তিনি কাজ করছেন তার অ্যাম্বিয়েন্স টেম্পারেচার সেখানে দেখা যাচ্ছে 50 ডিগ্রির কাছাকাছি হয়ে যায়। যারা ফাউন্ড্রিতে কাজ করেন, স্টিল ফার্নেসের সামনে যারা কাজ করেন, 55 ডিগ্রি 60 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তাদের কাজ করতে হয়। এবং সেখানে অসুস্থতা প্রচুর পরিমাণে বাড়ে ইত্যাদি, মানুষ মারা যায়। এই একটা অবস্থার মধ্যে আমরা পড়বো। এটা ক্লাইমেট চেঞ্জের জন্য, আবহাওয়া পরিবর্তনের জন্য তাপমাত্রা বাড়ছে আমাদের। যে তাপমাত্রাকে আমাদের 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তি তাপমাত্রা, আমাদের গোটা পৃথিবীতে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে গড় তাপমাত্রা গোটা পৃথিবীর ক্ষেত্রে। সেই গড় তাপমাত্রার উপরে কিন্তু 2 ডিগ্রি, সেটা মানে সাংঘাতিক ব্যাপার। তো সেই তাপমাত্রাতে আমরা বেঁধে রাখতে পারছি না। বিজ্ঞানীরা বলছেন প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেড়ে যেতে পারে। কিভাবে আমরা বাঁচবো? কিভাবে আমাদের জনজীবনকে নিয়ে যাব? কি করে আমাদের কৃষকেরা ফসল ফলাবে? কি করে আমাদের শ্রমিকেরা কাজ করবে? কি করে যারা আদান প্রদানগুলো করে মাঝখানে তারা সেই সব কাজ করবে? কি করে বাচ্চারা স্কুলে যাবে, সেখানে লেখাপড়া করবে? বয়স্ক মানুষ তারা কিভাবে বেঁচে থাকবে? বয়স্ক মহিলারা কিভাবে বেঁচে থাকবে? তারা ভার্নারেবল হয়ে যায়, তারা খুব অসুরক্ষিত অবস্থার মধ্যে আছে। তাহলে এমন এক বিপদ যখন, তার মানে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, আমাদের বরফগুলো গলে যাচ্ছে, এই তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রচুর সাইক্লোন হচ্ছে, সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আগে বঙ্গোপসাগরের তাপমাত্রা বাড়তো আরব সাগরের তুলনায়, এখন আরব সাগরের তাপমাত্রা বাড়ছে এবং দুটো সাগরেই সেখানে ভারত মহাসাগরের তাপমাত্রা বাড়ছে এবং সেই তাপমাত্রাটা বেশি বেড়েছে আরব সাগরের দিকে। কিছুদিন ধরে খেয়াল করে থাকবেন যে ঘন ঘনভাবে আরব সাগরে সাইক্লোন তৈরি হচ্ছে। সাইক্লোন তৈরি হতে গেলে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে তৈরি হওয়ার জন্য, কিন্তু সাগরগুলোতে যে অবস্থা হয়ে রয়েছে তখন 30-32 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সেখানে পাওয়া যাচ্ছে। তার মানে সাইক্লোন যখন তখন সেখান থেকে তৈরি হবে, এরকম হচ্ছেও তাই। এবং মারণ সাইক্লোন, মানুষ মারা যাচ্ছে, ভেসে যাচ্ছে, গরু মানে গবাদি পশু ইত্যাদি, তার ধনসম্পত্তি, বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে। সুন্দরবনের অবস্থা খুব খারাপ হচ্ছে, বাংলাদেশের সুন্দরবনের অবস্থা খুব খারাপ হচ্ছে। আর সমুদ্রের জলস্তর বাড়ছে, সেখানে ডুবে যাচ্ছে দ্বীপগুলো। এবং পৃথিবীতে, গোটা পৃথিবী জুড়েই এই কারণের জন্য একটা পরিবেশ উদ্বাস্তু যাদের বলা হয়, সেই পরিবেশ উদ্বাস্তু তৈরি হচ্ছে পৃথিবী জুড়ে। এই যে বলা হয় যে একটা দেশ, সেই দেশের কাগজ লাগবে, পত্র লাগবে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, বাড়ির ঠিকানা লাগবে, 14 পুরুষের নাম লাগবে। এবার যদি আমি ভেসে যাই, তাহলে সেখানে একটা নৌকো, ডিঙি নৌকো নিয়ে সে বেরিয়ে কোনো একটা দ্বীপের মধ্যে গিয়ে হয়তো আশ্রয় নিয়েছে বা কোনো একটা দেশে আশ্রয় নিয়েছে। কোথায় তার কাগজ, কোথায় কি? তাহলে পরিবেশ বা এনভায়রনমেন্টাল রিফিউজি বা পরিবেশ উদ্বাস্তু, এইটা সাংঘাতিকভাবে আমাদের সামনে একটা সমস্যা হিসেবে আসছে। প্রচুর মানুষ মারা যাচ্ছেন, খরা হচ্ছে, বন্যা হচ্ছে, ফসল কমে যাচ্ছে, আমাদের গমের উৎপাদন কমে যাচ্ছে, ফসলগুলোর যে কোয়ালিটি সেগুলো কুঞ্চিত হয়ে যাচ্ছে, মানে ড্রাই হয়ে যাচ্ছে, তার ওজন কমে যাচ্ছে, বাজার দর পাচ্ছে না, রোগ ভীষণভাবে বাড়ছে, ভাইরাসের আক্রমণগুলো হচ্ছে। তাহলে চারিদিক থেকে এই আমাদের এই কি বলে গ্লোবাল ওয়ার্মিং বলি, বা তার থেকেই আমাদের ট্রিগার করছে যে ক্লাইমেট চেঞ্জ বা আমাদের কি বলে জলবায়ু পরিবর্তন। তার জন্য আমাদের জীবন জীবিকা সবটা খুব বিপদের মধ্যে আছে। তাহলে তেমন একটা জায়গায় যদি থাকে আমাদেরকে বাঁচতে হবে, তো তাহলে বাঁচার জন্য এখানে যে উন্নয়ন এবং পরিবেশ দুটো কথা আসছে। পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতেই হবে মানুষকে যদি উন্নয়ন করতে হয়। একেবারে শুরু থেকেই মানুষ যখন গাছ কাটা শুরু করেছিল,
একেবারে শুরুতে, তখনও আমাদের শিল্প বিপ্লব হয়নি, গাছ কাটা দিয়ে অরণ্যকে কাটতে হয়েছিল, কারণ মানুষের বাসস্থানকে সেখানে প্রসারিত করতে হয়েছিল এবং তার সাথে সেখানে যে কৃষি ব্যবস্থা তাকে আনতে হয়েছিল, তার জন্য জঙ্গলকে তাকে কাটতে হয়েছে। গোটা বিশ্বজুড়ে যেমন হয়েছে, আমাদের সুন্দরবনের ক্ষেত্রেও হয়েছে। সুন্দরবনের ক্ষেত্রে ব্রিটিশেরা সেটা আবার তাদের লাভের জন্য, তাদের কাঠ তার দেশে নিয়ে যাওয়ার জন্য, কাঠকে নিয়ে ব্যবসা করার জন্য, এবং সেই মানুষকে খাটিয়ে সেইখান থেকে তার যে লাভ তুলে আনা, এই যে পলিসি, সেই পলিসির জন্য 1830 সালের মধ্যে অর্ধেক সুন্দরবনের গাছ কেটে ফেলা হয়েছিল। তাহলে সেটা একরকম গেল যে প্রথমে মানুষের প্রয়োজন, তারপরে এলো যে ব্যবসা, মানুষের লোভ। ব্রিটিশের সময় থেকে এই যে লোভ, যে লুণ্ঠন, এটা শুরু হলো। ব্রিটিশ লুণ্ঠন করে তার লাভ নিজের দেশে নিয়ে গেছে এবং তারপরে এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে সেই পরিবেশ সম্পর্কে আগে আমাদের বরাবত উন্নয়নের কথা একটা ছিল, কিন্তু 87 সালে বলা হয়েছে একটা কমিশন করেছিল ইউনাইটেড নেশন, সেই কমিশনে বার্টন কমিশন বলা হয়। সেই কমিশনে বলেছিল যে উন্নয়ন বলে কোনো কথা হয় না, দীর্ঘস্থায়ী উন্নয়ন, ইংরেজিতে যাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি আমার উন্নয়ন করার অধিকার আছে, আমার বাচ্চাকে আমাকে খাওয়াতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, সমাজকে খাওয়াতে হবে, রাষ্ট্রকে খাওয়াতে হবে, করতেই হবে, কিন্তু সেটা যতটুকু প্রয়োজন ততটুকু, এবং মাথায় রাখতে হবে যে সেটা তো আমি প্রকৃতির থেকেই নেব। এখন যে প্রকৃতি নিজেকে যাতে শুশ্রূষা করে আবার সেই জায়গায় ফিরিয়ে আনতে পারে, সেরকম একটা সুযোগ প্রকৃতির কাছে রাখতে হবে। এবং আমি যাতে ভাবি, যত দূর আমি ভাবতে পারছি তার দূরেও যে বাচ্চা জন্মাবে পৃথিবীতে, সেই বাচ্চা যেন এই পৃথিবীতে বেঁচে থাকার মতন রসদ পায়, সেখানে তার খাদ্য পায়, তার জল পায় এবং তার বায়ু পায়, বিশুদ্ধ বায়ু পায়। এইটাকে রেখে দিয়ে 1000 বছর 2000 বছর পরে কি হবে, সেই ভাবটা ভেবে আমার এখন থেকে উন্নয়ন করতে হবে। আমি যদি তা না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে তো আমি আনার আমার কোনো অধিকার নেই, আমার পিতা হওয়ার অধিকার নেই। পিতা হওয়ার অধিকার আছে আমি যদি এই অবস্থার মধ্যে আমি মনে করি, যেখানে আমাদের এই যে দাঁড়িয়ে আমি এখানে যেখানে মিটিং করছি, সেই তার উপর দিয়ে সমুদ্র বয়ে যেত একটা সময়। ব্যারাকপুর পর্যন্ত সুন্দরবন ছিল, এই সুন্দরবন ছিল ঘাটাল পর্যন্ত, বর্ধমান পর্যন্ত, এইটা করে করে দেখা যাবে ভুটান পর্যন্ত এই সুন্দরবন ছিল 5 কোটি বছর আগে, মানে হিমালয় তৈরি হওয়ার সেই সময়টাতে, তার আশেপাশের সময়টাতে। এবং তারপর থেকে আস্তে আস্তে কখনো সমুদ্র ভেতরে চলে গেছে, কখনো বাইরে আসছে, তাকে ট্রান্সগ্রেশন রিগ্রেশন বলে। যখন বরফ গলে তখন সমুদ্র ভেতরে ঢুকে যায়, আবার যখন বরফটা শুকে মানে বরফ আবার জমে যায়, তখন সমুদ্র বাইরে চলে যায়। সেটা প্রকৃতির থেকে হয়েছে বারে বারে, কিন্তু এখন বলা হচ্ছে যে মানুষের কৃত কারণের জন্য আমাদের যে বিপদের সামনে আমরা এসে পৌঁছেছি, আমাদের তো বাচ্চাদের বাঁচাতে হবে, তার আবার বাচ্চা হবে, তার আবার বাচ্চা হবে, নাহলে তো এইভাবেই তো একটা সমাজ এগিয়ে যাবে। তাহলে সেই অধিকারটা আমার থাকে না। তাহলে সেইখানে দাঁড়িয়ে জুডিশিয়াস ইউজ, যতটুকু না প্রয়োজন ততটুকু আমি তুলতে পারবো না, ইচ্ছে মতন লুণ্ঠন করব। যুদ্ধের নামে লুণ্ঠন করছে আমেরিকা এবং ইসরায়েল, আক্রমণ করেছে ইরানকে, কেন? তার তেলের ভান্ডারের জন্য। মধ্যপ্রাচ্যকে দখল রাখতে হবে, একতরফা ভাবে আক্রমণ করছে। একজন রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেল মাদুরো, ভেনেজুয়েলার। তাহলে এই যে লুণ্ঠন একদিকে, তার সাথে জোর জবরদস্তি করে সেই দেশের সার্বভৌমত্ব সেটাকেও নষ্ট করছে, তার পেছনে সেই লোক কাজ করছে, তার পেছনে সেই যে একটা ফ্যাসিস্ট মনোভাব কাজ করছে যে আমি সেরা, আমি সব, আমার অনুযায়ী অঙ্গুলি হেলনেই সবকিছু চলতে হবে। এমন একটা দুনিয়া উপর থেকে বার্তা আসছে, যারা আমাদের শেখায়, যারা সভ্য মানুষ হিসেবে দাবি করে, তারা কি কীর্তিটা করছে। রোজ চোখের সামনে মিসাইল দেখতে পাবো, মিসাইলের আক্রমণ হবে, আর রোজ চোখের সামনে আমরা দেখবো যে বাচ্চা মরে যাচ্ছে, গণখবর দেওয়া হচ্ছে। ইরান গণখবর 28 ফেব্রুয়ারি গোটা পৃথিবী আমাদের হয়ে গেল, যে শিহরিত হয়ে উঠলো যে 168টা বাচ্চা, তাদের গণখবর, সেই খবর গোটা পৃথিবীর সামনে ইরান সামনে এনে দিল। এইরকম ভাবে আক্রমণ করতে হবে বাচ্চাদের উপরে, স্কুলের উপরে। প্যালেস্টাইন বলে একটা রাষ্ট্র, খোলা আকাশের নিচে তারা থাকে, আর বাংকারে থাকে, তাদের মাথার উপরে কোনো ছাদ নেই। একদিকে ইসরায়েল রয়েছে, আরেকদিকে ভূমধ্য সাগর, তারা পালাবে কোথায়? সেখানে তাদের ক্লাস্টার বোম্বিং করা হচ্ছে, তাদের পানীয় জলের উপরে বোমা ফেলা হচ্ছে, যেখানে পানীয় জলের পাইপলাইন গুলো আছে তার উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে, হসপিটালে সেখানে নিক্ষেপ করা হচ্ছে, এবং স্কুলে নিক্ষেপ করা হচ্ছে, নিকেশ করে দেওয়া হচ্ছে। তাহলে এটা কি চলতে পারে? সেই জায়গায় তো আমাদের মনন, সেই মননকে তো আমাদের কাজে লাগাতে হবে। যে মানবিকতা, আমাদের হিউম্যানিজম, তাকে তো ঊর্ধ্বে তুলে ধরতে হবে। গণতান্ত্রিক বোধ, বিজ্ঞান মনস্কতা, ধর্ম নিরপেক্ষতা,
এগুলোকে আমরা কোথা থেকে পেয়েছিলাম? আমাদের ইউরোপীয় রেনেসার থেকে আমরা পেয়েছিলাম। আমরা যে রেনে ডেকার্তের কথা বলি, কি ফ্রান্সিস বেকনের কথা বলি, তারা যুক্তিবাদকে তৈরি করেছিল। আমাদের কোপারনিকাস, সেখান থেকে শুরু হয়েছিল আমাদের এই যে রেনেসা বা বিশ্ব বিজয়ের প্রশ্নে মানবিকতা, যুক্তি ইত্যাদি বিজ্ঞান, এই যা শুরু হওয়া সেই কোপারনিকাসের থেকে শুরু হয়ে গ্যালিলিও, নিউটন হয়ে আজকে আমরা এসেছি। তাহলে সেই যুক্তির জায়গায়, বিজ্ঞান মনস্কতার জায়গায় প্রচুর ইনফোডেমিক বলা হচ্ছে। সবাই ওই করে, কি বলে, আমাদের এখানেও তো তোমরা সবাই করো, নেট ঘাটো, হোয়াটসঅ্যাপ করো, ফেসবুক করো, খালি আমরা ওই ডেটা, নিচের ডেটা দিয়ে দিচ্ছি সেইখানে। আমি কোনটা পছন্দ করছি সেটা খেয়াল করা হচ্ছে, আমি কোনটাকে স্ক্রল করছি, কোন সাইটটাকে আমি দেখছি, আমি কোন পোস্টটাকে দেখছি, সেটাকে খেয়াল করা হয়, সেটাকে নজর রাখা হয়। আমার পছন্দটা কি সেটাকে নজর রাখা হয়। নজর রেখে আমাদের এখানকার পুঁজিবাদ, আমি কোন প্রোডাক্ট কিনবো সেটা যেমন ঠিক করে, আমি কেমন চিন্তা করব সেখানে আমাকে চালিত করছে। পড়াশোনার জায়গাটা যখন লাইব্রেরিতে ছিল, পড়াশোনার জায়গায় যখন সবাই মিলে ছিল, তখন একরকম। আজকে গোটা ব্যাপারটাকে একটা এই কি বলে নেট দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে এবং সেখানে রাষ্ট্র নজরদারি করছে, তার মতন করে সে চালিত করছে আমাদের ব্রেন, আমাদের চিন্তা, আমাদের পছন্দ, আমরা কি করব, কি ভাববো, কি খাবো, কি কিনবো, সবকিছু সেখান থেকে আজকে নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে বিজ্ঞান কি আমাদের মুক্ত করলো? ডেভিডস এর কথা বলা হচ্ছে যে ইনফরমেশন প্রচুর পরিমাণে, কোনটা সত্যি বোঝা মুশকিল, বুঝতে পারবেন না। একটা সত্যির মধ্যে 50 জন এদিকে, 50 জন ওদিকে। যুদ্ধ ভালো না মন্দ, 50 জন এদিকে, 50 জন ওদিকে। যুদ্ধের পক্ষে ইসরায়েলের পক্ষে, আবার ইসরায়েলের বিপক্ষে ইরানের পক্ষে, আপনি কোন পক্ষে যাবেন বুঝতে পারবেন না। সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, একজন এই পক্ষে চলে গেল, হাজার মানুষ ওই পক্ষে চলে গেল। সেখানে প্রত্যেকে তার জন্য যুক্তি আছে, হাজার হাজার যুক্তি, ছবি, ভিডিও আমাদের চোখের সামনে আসছে। আমি তার মধ্যে থেকে সত্যিটাকে বাঁচবো কোথা থেকে? তাহলে বিজ্ঞান আমাদের এই ক্রাইসিসের মধ্যে এনে ফেলেছে। বিজ্ঞান ফেলেনি, এনেছে এই ব্যবস্থাটা, এই পুঁজিবাদী ব্যবস্থা, যেখানে লোভ, লালসা, তার জন্য পরিবেশ ধ্বংস হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের সভ্যতা ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে, আমাদের চিন্তা, চেতনা, পছন্দ, আমাদের সামাজিক জীবন, সেটাও তারা নিয়ন্ত্রণ করছে। এই জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদের প্রসার, এছাড়া কোনো অন্য পথ হতে পারে না। আমরা যারা অভিভাবক, তারা আমাদের প্রজন্মের স্বার্থেই বাচ্চাদের যুক্তিবাদী করে তুলতে হবে। প্রমাণ ছাড়া কিচ্ছু মানবো না, যেই বলুক না কেন। তাহলে যে প্রমাণ ছাড়া কিছু মানবো না, রেনে ডেকার্ত, ফ্রান্সিস বেকনটা বলে গেছিলেন, সেই যুক্তির পথ ধরে আমাদের চলতে হবে। আমাদের দেশে বিদ্যাসাগর থেকে শুরু করে, রামমোহন থেকে শুরু করে সবাই যা বলেছেন, এই যুক্তির পথে আমরা থাকবো। এছাড়া আমাদের কোনো উপায় নেই। একটা বড় ধ্বংসের মুখে আমরা পড়ে যাচ্ছি। অভিভাবকেরা, বাচ্চারা, তোমরা যেটা শ্যামলদা বললেন, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরাই ভবিষ্যৎ বিজ্ঞানী, তোমরাই সাহিত্যিক, তোমরাই কবি এবং তোমরাই অ্যাডমিনিস্ট্রেটর। আগামী দিনে নৈহাটির গর্ব, দেশের গর্ব হবে। সেই জায়গায় এই জাংচারে এসে সঠিক বিজ্ঞান মনস্কতার জায়গা থেকে বিজ্ঞানকে পড়ো কি অন্য সাহিত্যকে পড়ো। বিজ্ঞানী হওয়া মানেই বিজ্ঞান মনস্ক হওয়া না। তাহলে বিজ্ঞান মনস্ক হয়ে বিজ্ঞানী হও, বিজ্ঞান মনস্ক হয়ে একজন অধ্যাপক হও, সাহিত্যের হতে পারে, তুমি বাণিজ্যের হতে পারো, যা খুশি হতে পারো, বিজ্ঞান মনস্ক হও। সেই কারণের জন্যই আজকে বিজ্ঞান অভিজ্ঞতার যে পুরস্কার আমরা ওই ভাবনা থেকেই দিই। এটা ছাড়া পথ চলার কোনো জায়গা নেই, এটাই আমাদের পাটিস্তম্ভ। সেইটাকে লক্ষ্য করেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, ছোটদের অভিনন্দন জানাচ্ছি, জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমরা আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাব। আমি অরুণ চক্রবর্তী। করেছি। আর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে আমি 1997 থেকে 2025 জুলাই পর্যন্ত ভীষণভাবে অ্যাক্টিভ ছিলাম, এখনো আছি। তো আজকের এই মঞ্চে উপস্থিত গুরুজন, বিদ্যজন এবং গুণীজন
আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাইকে প্রণাম জানাই, ছোটদের অনেক ভালোবাসা এবং আদর জানাচ্ছি। তোমরা ভবিষ্যতে, স্যার তো বলেছেন অনেক কথা, আমি এগুলো অনেক কথা বলবো না, দু একটি কথা বলি। তোমাদের সামনে এই যে জীবন পড়ে আছে সেই জীবনটাকে খুব সুন্দর করে গড়বে। আর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ খেয়াল করে দেখবে প্রতি বছরই আমরা অনেকগুলো প্রোগ্রাম করে থাকি স্কুলে, তাই না? এবং সেখানে কিন্তু তোমাদের মোটিভেট করানো হয় যে আমি বিজ্ঞান বিষয় কি কি পছন্দ করি, সেগুলো প্র্যাকটিক্যাল, হাতে কলমে বিজ্ঞান আমরা অনেক কিছু করেছি, তাই না? প্রফেশনালি কিন্তু সারা বছর ধরে কিছু না কিছু প্রোগ্রাম চলতেই থাকে। আর সেখানে আমাদের সাথে যুক্ত ছিলেন বেশিরভাগ দিন মানুষবাবু ছিলেন, অরুণবাবু ছিলেন, আর ছিলেন শ্রীযুক্ত দীপঙ্কর মুখার্জি মহাশয়। উনি সমস্ত সময়ে যা যা চাই আমার বাচ্চাদের জন্য উনি সব সময় সেই প্রোগ্রামগুলো নিয়ে হাজির করতেন। আর সেই জন্য আমাদের মেয়েরা এত বেশি ইন্টারেস্টেড, আর সব বিষয়ে ওরা ভীষণ পারদর্শী হওয়ার একটা প্রবণতা ছিল। প্রতি বছর আমরা চাইতাম আমাদের স্কুলে সিটটা পড়ুক, তাহলে আমাদের বাচ্চারা, অনেক বাচ্চা, প্রায় 170 জন বাচ্চা পরীক্ষা দিত, চেয়ে নিতাম আমরা, আর আমাদের বাচ্চারা ভীষণ উৎসাহী। যাই হোক, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, আর ভালো মানুষ হও। কেমন? পরিবেশকে ভালো করে চিনবে, জানবে, পরিবেশকে কি করে আমরা বাঁচাবো সেই চেষ্টাটাও করবে। ধন্যবাদ সবাইকে। সবাই একটু করতালি দিয়ে ওদের উৎসাহিত করবে। বাচ্চাকে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে। হলো ছুটি, মেঘ আঁকছে পাহাড় চূড়ো, মেঘ লিখছে বর্ণমালা, মেঘ কুড়াতে হাত বাড়ালো উনমুনা এক পল্লীবালা। সেই মেয়েটা মেঘের দেশে ডাকছে তার মাকে, বৃষ্টি ভেজা স্বপ্নের দেশ মেঘের বাঁকে বাঁকে। আমার ঘরে ছুটির বন্যা তোমার লাফে ঝাঁপে, কাজকর্ম হিসাব কিতাব থর থরিয়ে কাঁপে। গলা আমার জড়িয়ে ধরো, ঝাঁপিয়ে পড়ো কোলে, সেই তো আমার অসীম ছুটি প্রাণের তুফান তোলে। যাক না ওরা সবাই মিলে, যাক না অনেক দূরে, আমরা যাব খুশির খেয়ায় সুদূর অচিনপুরে। একটুখানি সময় আমায় কেউ কি দেবেন ধার, বেশি কিছু না, 2-3 দিনের ছুটির দরকার। 2-3 দিনের ছুটি পেলে যাব মেঘের বাড়ি। 2-3 দিনের ছুটি পেলে ফেবুর সঙ্গে আরি, মস্ত বড় বাগানটা তার, ফুল ফুটেছে হাজার হাজার, বাতাস বইছে মন্দ মন্দ, তাইতে ছড়ায় ফুলের গন্ধ। ছুটি পেলেই যায় সে ছুটে সমুদ্রের বেলায়, সেখানে সে বেড়ায় হেঁটে এধার থেকে ওধার, বাড়ি ফেরার নাম করে না, হোক না যত আধার। আয়রে ছুটে আয় বন্ধুরা, সাঙ্গু নদীর চর, বাড়ি দিয়ে বাঁধবো মোরা স্বপ্ন সুখের চর। ছোটবেলায় দিন কাটতো প্রফেসর শঙ্কু এবং ফেলুদার গল্প পড়ে, বিস্ময় অবাক হয়ে গ্যাংটকে ঘুরতে গিয়ে পড়তাম গন্ডগোলে কৈলাসের কেলেঙ্কারি। ছুটির দিনে শিমুল তলায় খেলতাম যখন খেলা, বন্ধু বান্ধব সবাই মিলে ভাষায় খুশির ভেলা। আবার কখনো বসতো যদি ওই আসর মেলা, ছুটে যেতাম সেই সব দিনে থাকতো যদি বেলা। মস্ত বড় বাগানটা তার, ফুল ফুটেছে হাজার হাজার, বাতাস বইছে মন্দ মন্দ, তাইতে ছড়ায় ফুলের গন্ধ। ছুটিকে ছুটি, ছুটি দুগুনে খেলা, 3 ছুটিতে বকম বকম, 4 ছুটিতে মেলা, 5 ছুটিতে পিকনিকে যাই, চড়বো রেলের গাড়ি,
ছয় ছুটিতে ছন্দ মিলে সাগর দেব পারি। আমরা এবার ঘুরতে যাব গোপালপুরে। মা বলেছে টিকিট কাটা রেডি আছে। 27 তারিখ দিদির আবার পরীক্ষা, তো বেরিয়ে আসবো ফুলেশ্বর কি আরো কাছে। ছুটি মানেই টিকিট কাটা, কোথাও দেওয়া পারি। ছুটি মানেই দারুণ মজা, ভোরের নতুন আলো। ছুটি মানেই আনন্দ আর স্বপ্নকে সব খুঁজো। ছুটির দিনটা পাক্কায় দিনটা, তাক ধিন ধিন তা নাচি আর গাই। চেয়ে দেখি বাইরে রোদটুকু নাই রে, হুল্লোড়ে ডাকে মেঘ হাই মাই কাই। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যে যাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই, আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই, ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়েছু দীঘার জুনপুর, দীঘার জুনপুর, দীঘার জুনপুর, দীঘার জুনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার। সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি, কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়, শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়। ট্রেন যেন দিকি 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 পাহাড়ের গা বেশ চলেছে মেঘের দেশে, মেঘ যে কেটে যায় আকাশের জানালায়, মেঘ যে কেটে যায় আকাশের জানালায়। মুখখানি ফোটে কার? কাঞ্চন জঙ্ঘার, 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 কাঞ্চন জঙ্ঘার। নমস্কার। আমাদের পরবর্তী গ্রুপ সনাতন। যে আজকে 40 বছর বর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান চলছে নৈহাটি সমরেশ বসু কক্ষে, আজকে কি ভাবনাটা আপনাদের কতটা সার্থক? যে হয়েছিল তার পুরস্কার বিতরণ হচ্ছে নৈহাটি কৃষি বঙ্কিম কেন্দ্র। গোটা রাজ্য জুড়েই আমাদের এই বিজ্ঞান অভিজ্ঞা হয়, গোটা রাজ্য জুড়েই বিজ্ঞান অভিজ্ঞা হয় এবং এরকমভাবে পুরস্কার বিতরণী হয়। সেখানে ছাত্রছাত্রী, মাস্টারমশাই, দিদিমণিরা, সমাজের নানা স্তরের গুণী মানুষজন তারা আসেন এবং সেখানে আদান প্রদান করি। আমরা এটাকে পরীক্ষা বলি না, এটাকে অভিজ্ঞা বলি। বিজ্ঞান অনুসন্ধানের কথা বলি, অনুসন্ধিৎসার কথা বলি, বিজ্ঞানের খোঁজের কথা বলি, যেটা আমাদের সংবিধানে আছে 51 ধারাতে। বিজ্ঞান মনস্কতার কথা আছে, মানবিকতার কথা আছে ইত্যাদি। তো এখন যে পরিস্থিতিতে আমরা আছি, গোটা পৃথিবী বা মানব সভ্যতা তো বিপদের মধ্যে আছে। পরিবেশের জায়গা থেকে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং, সেখান থেকে যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের যে খরা হচ্ছে, বন্যা হচ্ছে, সমুদ্রের জলস্তর বাড়ছে, ভেসে যাচ্ছে, দ্বীপ ডুবে যাচ্ছে, মানুষ পরিবেশ উদ্বাস্তু তৈরি হচ্ছে, লণ্ডভণ্ড অবস্থা, এবং মানুষের জীবন জীবিকা ভীষণভাবে আক্রান্ত হচ্ছে, মানুষ রোগ ভোগের মধ্যে পড়ে যাচ্ছে। এই সার্বিকভাবে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে একটা সঠিকভাবে যে পথ, উন্নয়ন বলে কোনো কথা হয় না, উন্নয়ন বলে কোনো কথা হয় না। উন্নয়নের নামে যেটা দেখা যাচ্ছে বিশ্বজুড়ে এবং আমাদের দেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে একটা লুটতরাজ চলছে এবং কর্পোরেট দুনিয়া এই লুটতরাজের একটা বড় জায়গাতে তারা কাজ করছে এবং নানাভাবে পরিবেশকে যেভাবে প্রাকৃতিক সম্পদকে লুট করা হচ্ছে, যেখানে সংরক্ষণ করার কথা, সংরক্ষণ আমায় করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। আমি এই মুহূর্তে সমস্ত প্রাকৃতিক সম্পদকে খরচা করে দিতে পারবো না, করা যায় না, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে। এই জায়গা থেকে 47 সালে বার্ডেন কমিশন বলেছিলেন দীর্ঘস্থায়ী উন্নয়ন, উন্নয়ন বলে কোনো কথা হয় না। তাহলে উন্নয়ন এবং পরিবেশ এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে বৈরিতামূলক দ্বন্দ্বে পরিণত করা যাবে না, তাহলে ধ্বংস হয়ে যাবে সব কিছু। এটাও তো যুক্তির মাধ্যমে করতে হবে। আজকে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ কখনো মানবিকতার পক্ষে যেতে পারে না, সেখানেও প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন হচ্ছে। তাহলে সমাজে সেই মতামত তৈরি করতে হবে। সেই মতামত তৈরি করতে গেলে আমাদের বিজ্ঞান মনস্কতার দরকার। আমাদের জনস্বাস্থ্যের জায়গার কী অবস্থা আছে, আমাদের পানীয় জলের কী অবস্থা আছে। পানীয় জল 55% বিশুদ্ধ পানীয় জল পায়, কিন্তু মোবাইল আছে 90% মানুষের। তাহলে পানীয় জলের থেকে যখন মোবাইল পৌঁছে দেওয়া যাচ্ছে, কেন পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া যাবে? তাহলে এখানে যুক্তির
ব্যাপার, বিজ্ঞান মনস্কতার ব্যাপার। সেখান থেকে আমাদের প্ল্যানিংগুলো তৈরি করতে হবে। জনস্বাস্থ্যের জায়গায় পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানীয় জল, হসপিটালে গেলে বিনা পয়সার চিকিৎসা, ট্রিটমেন্ট, এই সমস্ত কিছু যুক্তির জায়গায় তারপরে যে প্ল্যানিং করতে হবে, সেটা হচ্ছে পরিবেশ এবং মানুষকে সঙ্গে নিয়ে যে উন্নয়ন, সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে। সার্বিকভাবে এইসব জায়গায় আমাদের যুক্তি খুব দরকার, বিজ্ঞান মনস্কতার দরকার। বিজ্ঞান মনস্ক সমাজ ছাড়া কখনো একটা দেশের উন্নতি হতে পারে না, উন্নয়ন হতে পারে না। আমরা সেই কথাই প্রচার করতে চাই, প্রচার করি, এবং তার জন্যই আমাদের বিজ্ঞান অভিজ্ঞা করা হয়, এবং বিজ্ঞান অভিজ্ঞার পরে সবাইকে আমাদের পুরস্কৃত করা হয়। এটা পরীক্ষা না, এটা অভিজ্ঞা। বিজ্ঞান মনস্কতার জয় বিজয় ঘোষণা করার যে পথ, সেই পথেরই একটা অংশ হিসেবে আজকের এই কর্মসূচি এখানে পালিত হচ্ছে। আপনার নাম? সৌরভ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক। ভালো থাকবে। জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। জমা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ার। কারা ওরা, চেনেন না ওদের? ওরা বিরাট এক নই রাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শৃঙ্খলা শালীনতা নেই। ঘেঁষবে না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানোর প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের, সুধা হরণের উদাহরণ নয়, তা সুধা হরণের, ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের কোণের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির, এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। এই এক আশ্চর্য সময়, যখন আশ্চর্য বলে কোনো কিছু নেই, যখন নদীতে জল আছে কি না আছে কেউ তা জানে না, যখন পাহাড়ে মেঘ আছে কি না আছে কেউ তা জানে না। পিতামহ, আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি, যখন আকাশে আলো নেই, যখন মাটিতে আলো নেই, যখন সন্দেহ জাগে যাবতীয় আলোকিত ইচ্ছার উপরে, রেখেছে নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিষাদ, এই ভয়। আমি বললুম না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, নতুন মানুষ, তোমরা কারা? তোমরা এলে ছন্ন ছাড়া, পাথর পাতা সড়ক ধরে, কখন এলে লালচে ভরে, রক্তপথের সঙ্গী হবার দাও ইশারা। তোমরা কারা? আমরা জানি এতে কথায় রাজার কথা, রাজ্য ওঠার, রাজ্য নামার প্রগল্ভতা। ইতিহাসের পাথর ঠেলে কেমন করে তোমরা এলে, চৌদিকে যার ঐতিহাসিক দেয় পাহারা। তোমরা কারা? আমরা আমরা নই কোনো ঘরের কারুর সন্তান, আমরা সব জারজ সন্তান, আমরা সব বুদ্ধ, সব ভুতুম ভগবান। আমরা যাই বলি ব্রহ্মতাই, আজ ব্রহ্মতাই, ব্রহ্মতাই, ব্রহ্মতাই। আমরা যাই বলি জীবিত জল, চিরজীবিত জল, জীবিত জল, জীবিত জল। আমরা নিঃশ্বাস ফেলেছি, নিঃশ্বাস তুলেছি বন,
মরুদ্গম। আমরা রাস্তায় নেমেছি যাই বলি রাস্তা সব, রাস্তা সব, রাস্তা সব। আমরা বাঁকে বাঁকে গাজার ঠেক বাটা পানুৎসব, পানুৎসব। আমরা মরে মরে মরণ ফাঁদ, খোলা মরণ ফাঁদ। আমরা 100 তাই প্রবেশ অবাধ, প্রবেশ অবাধ, প্রবেশ অবাধ। আমরা পাই সব কুমারী মেয়েদের স্বপ্নে পাই, স্বপ্নে পাই। আমরা জানি কোন ফুলের ঘায়ে আজ মূর্ছাকার, কেন মূর্ছাকার। আমরা পান করি সূর্য সার, সূর্য সার। আমরা পান করি, আমরা প্রাণ করি মৃত্যুকে, মৃত্যুকে, মৃত্যুকে। আমরা নিঃশ্বাস ধরেছি, নিঃশ্বাস সৌরবল। আমরা নিঃশ্বাস, আমরা নিঃশ্বাসে জীবিত হন। আমরা এই বুড়ো চাকুরে দিদি তার যুবতী বোন। আমরা ঘরে ঘরে পঙ্গু বাপ আর অন্ধ ভাই। আমরা যাই বলি ব্রহ্মতাই, কাল ব্রহ্মতাই, পাল ব্রহ্মতাই। আমরা নিজেদের জায়গা চাই, জায়গা চাই, জায়গা চাই। কে দেবে জায়গা তোকে? কারে তো সময় এখন? এ বাড়ি ভাত খেয়েছিস, ও বাড়ি আচাস যখন। বাজে গাল ববম ববম, বাজে গাল ববম ববম। মানুষের মৃত্যু হলে থেকে যায় মানব যখন। কে বাপের মৃত্যু হলে কে ছেলের চাকরি কখন। বাজে গাল ববম ববম, বাজে গাল ববম ববম। দেশকাল চক্রাকারে ঘুৎপাক রক্ত গরম। মেজাজে বাঁচতে হলে গুলি মার লজ্জা শরম। বাজে গাল ববম ববম, বাজে গাল ববম ববম। আগুনের চিন্তা করি, আগুনের সময় কখন, আগুনের সময় এখন। বলো জয় ববম ববম, বলো জয় ববম ববম, বলো জয় ববম ববম। তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি পেয়ে গেছে। আমরা আপনার নিরোগ কর্মময় দীর্ঘায়ু জীবন কামনা করি। হার্দিক অভিনন্দন সহ হরপ্রসাদ শাস্ত্রী বিজ্ঞান চক্রের সদস্যবৃন্দ। আমি এখানে দিবঙ্কর দাকে যে স্মারকটা তুলে দেবো, আমার হরপ্রসাদ শাস্ত্রী বিজ্ঞান চক্রের যে যে সদস্যরা এখানে রয়েছেন, আমি প্রত্যেককেই বলবো যে শুধু আমি নয়, তারাও দিবঙ্কর দাকে সম্মানিত করতে অবশ্যই স্টেজে চলে আসবে। মলয়, নবীন, সন্দীপ দা আছেন, এই সন্দীপ এসো, ওই ইয়ে আছে সুভদ্রা, সুভদ্রা কোথায়? সুভদ্রাকে একটু সুভদ্রাকে একটু ডাকে, মলয় একটু ডেকে নিয়ে এসো। অরুণ দা, মানস দা, প্রত্যেককে আমি বলবো একটুখানি মঞ্চে এসে। আর আমাদের চক্রের ভেতরে কেউ আছে? কোথায় গেল? মনে করে গেল। সুভদ্রা একটু এদিকে আসেন। সুভদ্রা, আমাদের চক্রের ক্যাশিয়ার সুবোধ সরকার। এইদিকে দিবঙ্কর দা ঘুরে থাকবে। অরুণ চক্রবর্তী চক্রের সভাপতি, আপনাকে একটু সামনে রাখা হচ্ছে। দেখা যাচ্ছে না। ডাক্তারবাবু গার্ড করো না। বিজ্ঞান মঞ্চের সৈনিক, দীর্ঘদিনের আমাদের সাথী এবং আমাদের অভিভাবক দিগম্বর দা, সুভদ্রা আসেন। দেবাদা টুপিটা খুললে ভালো হয়। দেবাদা সবাই আসছে, এত বিরাট হয়ে গেছে। একদম একদম চলে যাবে।
বিজ্ঞান চক্র যে চলছে 40 বছর, সেই সম্পর্কে না একটু বলতে হবে। না বলুন। এই মানুষদার কাছে রাখো কোনটা কাজ। বর্তমানে আমাদের দেশ খুব একটা দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সমাজ ধর্মীয় মৌলবাদকে তুলে ধরার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় মৌলবাদের জন্য হিংসার প্রচার হয়ে যাচ্ছে। আর আমরা খুব দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা সব দেশবাসী যাচ্ছি। একদিকে বাইরের আক্রমণ এবং ভিতরের সমস্যা। এক্ষেত্রে কেবলমাত্র বিজ্ঞান মনস্ক ব্যক্তিরাই, যারা ধর্মীয় মৌলবাদ নানা কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন সমাজকে সুস্থ রাখতে, বিজ্ঞান মঞ্চেই পারে, বিজ্ঞান মঞ্চের সদস্যরাই পারেন ধর্মীয় মৌলবাদকে বাদ দিয়ে একটা সুষ্ঠু মানবিকতা বোধ সাধারণ মানুষের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে তুলে সারা দেশকে ঐক্যবদ্ধ করে এবং শক্তিশালী করা, সমৃদ্ধ করা বিজ্ঞান মঞ্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আজকে রয়েছে। সেই পালন করতেই বিজ্ঞান মঞ্চের সদস্যরা একটা বিপুল আয়োজন করেছেন। আমাদের রাজ্য স্তর থেকে সৌরভ চক্রবর্তী এসেছিলেন, বিভিন্ন নেতা এসেছেন, বক্তৃতা দিয়ে গেছেন। আমরা উদ্বুদ্ধ হচ্ছি, ছাত্রছাত্রীরা বর্তমানে সমৃদ্ধ হচ্ছে। ধর্মীয় মৌলবাদ, নানা বিভেদকারী ব্যবস্থা, সাম্রাজ্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে দেশকে বাঁচাতে হবে। তার জন্য দরকার বিজ্ঞান মনস্কতা, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, যেটা অনেকেই করে চলেছেন। আমাদের এখানে রয়েছেন আমার জানা খুব পরিচিত ঘনিষ্ঠ দেবঙ্কর মুখোপাধ্যায়, বিজ্ঞান মঞ্চের নিরলস কর্মী। সারা দেশে, সারা জেলায় বিভিন্ন জায়গায় কুসংস্কার বিরুদ্ধে প্রচার করে চলেছেন। আপনারা সব ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী যারা এসেছেন, নেতারা যারা আছেন, আপনাদের সকলকে অনুরোধ, বিজ্ঞান মঞ্চের এই ধারণা মৌলবাদের বিরুদ্ধে, নানা চক্রের বিরুদ্ধে সাধারণ মানুষের উপকারের জন্য কী করা দরকার। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে আমরা সঠিক রাস্তা চাই বিজ্ঞান ভিত্তিক, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে ডক্টর মহেন্দ্রলাল সরকার, তারা ইন্ডিয়ান একাডেমি অফ কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এটা 1828 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কালটিভেশন অফ সায়েন্স। সেগুলোর আপনারা আরও বিস্তৃতি লাভ করুন গ্রাম এলাকায় পর্যন্ত। শহর এলাকার থেকেও গ্রামে কুসংস্কার অন্ধকারে ডুবে আছে, গ্রামের মানুষদের জাগিয়ে তুলুন বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান। নমস্কার সবাই। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।